আসসালামু আলাইকুম। তো সবাই একটু কমেন্ট করে জানাবো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, নেট একটু সমস্যা করতে পারে, তারপর আমরা হচ্ছে থাকার চেষ্টা করবো। হ্যাঁ, নেটটা ঠিক হয়ে যাবে, নেটটা ঠিক হয়ে যাবে, আমরা সবাই একটু থাকার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা হচ্ছে কি একটু শুরু করি, আমরা একটু পড়াশোনায় ফিরে যাই, দেখি হচ্ছে কি অবস্থা সবার। তো প্রথমে আমাদের যে জিনিসটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে যে জিনিসটা আমরা সবার আগে একটু বোঝার চেষ্টা করব, সবসময় মাথায় রাখবো, দেখো এই তিনটা ওয়ার্ড, হ্যাঁ, এই তিনটা ওয়ার্ড যদি আমরা মাথায় রাখতে পারি, হ্যাঁ, তাহলে হচ্ছে কি এই রাইট ফর্ম অফ ভার্বটা আমাদের কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে। যেমন আমরা যদি সবার আগে হচ্ছে কি টাইম মেশিনের কথা চিন্তা করি, আমরা কি টাইম মেশিন বলতে আমরা কি বুঝি? যেমন অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আমরা এটা বুঝি না টাইম মেশিন। তো আমরা পরীক্ষায় হচ্ছে এই জিনিসটা অ্যাপ্লাই করব যে টাইম মেশিন মেথড। যেমন খেয়াল করব যে এটা কোন টাইমে রয়েছে, এটা কি হচ্ছে কি প্রেজেন্টে রয়েছে, পাস্টে রয়েছে, নাকি হচ্ছে ফিউচারে রয়েছে। তো আমরা যদি সবার আগে এই জিনিসটা ধরতে পারি, তাহলে কিন্তু বিষয়টা আমাদের কাছে কি অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। ওকে, তো হচ্ছে এই টাইম মেশিন আমরা কিভাবে চিনবো, যে টাইমটা কিভাবে চিনবো? অনেক সময় হচ্ছে আমাদের সরাসরি ভার্বের ফর্ম দেওয়া থাকে, বা কিছু টেন্স মার্কার বা ইন্ডিকেটর দেওয়া থাকে, এগুলো দেখে হচ্ছে আমরা বুঝার চেষ্টা করব যে এটা কোন টাইমে রয়েছে। তো রাইট ফর্ম অফ ভার্বের মেইন জিনিসটা হচ্ছে কি টেন্স, আর টেন্স মানে কি সময়। তো সময়টাই হচ্ছে কি টাইম মেশিন, একদম সহজ ভাষায় বলতে গেলে। আর একটা জিনিস হচ্ছে আমরা খেয়াল রাখবো, তা হচ্ছে ইংরেজির ক্ষেত্রে শুধুমাত্র রাইট ফর্ম অফ ভার্বের জন্য না, ইংরেজির ক্ষেত্রে সবার আগে যে জিনিসটা আমাকে মানে ভালো করার জন্য যে জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তা হচ্ছে বাংলা মিনিংটা। তা কি, তা হচ্ছে বাংলা মিনিংটা। আমরা যে যত বেশি বাংলা মিনিংটা বুঝতে পারবো, অনুধাবন করতে পারবো, আমার ইংলিশের নাম্বার তত বেশি কি বাড়তে থাকবে। এখন তুমি যদি শুধুমাত্র গদ বাঁধা নিয়ম মুখস্থ করে যাও, পরীক্ষার হলে একটা প্রশ্ন আসলো, হ্যাঁ, কিন্তু তোমার তো উদাহরণ আর হুবহু এটা আসবে না, অন্য একটা আসবে। তো তুমি নিয়ম জানো, সব জানো, কিন্তু সেন্টেন্সের বাংলা করতে পারতেছো না, তাহলে তো তুমি সেখানে অ্যাপ্রোপ্রিয়েট একটা ভার্ব এনে বসাতে পারবে না। ওকে, তো এই জিনিসটা হচ্ছে আমাদের কি মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, আমাদের সাথে রুমি খন্দকার রয়েছে, মুস্তাকিম রয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তা অনেকে রয়েছে আমাদের সাথে, আমরা সবাই হচ্ছে আমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে সবাই একটু মেনশন করে দিব। আজকে অনেকদিন পর আমরা আসলাম। এরপরে হচ্ছে ডিটেক্ট। ডিটেক্ট মানে কি? ওই জিনিসটা হচ্ছে তোমার কি মানে তুমি হচ্ছে কি করবা, জিনিসটা ডিটেক্ট করবা, জিনিসটা তুমি যাতে চিনতে পারো যে এটা কিভাবে তুমি চিনবা। ওকে, কিভাবে তুমি হচ্ছে ডিটেক্ট করবা। এখন এই ডিটেক্টটা তুমি কিভাবে করবা বলো? আচ্ছা, কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা? কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা? ওকে, তো এই ডিটেক্টের ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে কিছু যে তোমার ইন্ডিকেটর গুলো রয়েছে, দেন হচ্ছে টেন্স রয়েছে, দেন হচ্ছে ভার্বের যে ফর্ম গুলো রয়েছে, এই ফর্ম গুলোর মাধ্যমে হচ্ছে আমরা হচ্ছে সেন্টেন্সটাকে ডিটেক্ট করার চেষ্টা করব, তাহলে জিনিসটা আমাদের জন্য অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। ওকে, যেমন আমরা হচ্ছে রুলসে যাব, তো আমরা একটু কথা বলি, ঠিক আছে? সবাই একটু থাকো শেষ পর্যন্ত, ইনশাল্লাহ আজকের ক্লাসটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে। একটু সময় দাও। ওকে, তো মনে করো হচ্ছে আমাদের এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, এটা আমার রাইট ফর্ম অফ ভার্ব। তুমি যদি প্রথমে যদি হচ্ছে কি মেক শিওর করতে পারো যে এটা কোন টেন্সে আছে, যেমন তোমার এখানে হেয়ার অ্যান্ড টর্টয়েস এর যে গল্পটা আছে না, এটা থেকেও তোমার হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্ব আসতে পারে। তো আমরা সবাই জানি এটি হচ্ছে মরাল স্টোরি। ওকে, এটি হচ্ছে সাধারণত কি, সাধারণত না, এটি অতীতকালের একটা গল্প, এখানে মোটামুটি যা থাকবে সবই হচ্ছে পাস্ট টেন্সে থাকবে। তারপর আমাদের আরেকটা গল্প আসে দেখবা, ফক্স ফক্সের শিয়ালের যে একটা গল্প আসে, হ্যাঁ, লেস কাটা, তো ওইটা অনেক সময় এসে থাকে। তো তুমি যখন হচ্ছে টাইম মেশিন অর্থাৎ টেন্সটা তুমি ফিক্সড করতে পারবা বা বুঝতে পারবা যেটা কোন টেন্সের একটা প্যাসেজ আসছে, বর্তমানের না গতানুগতিক কোন একটা কিছু না অতীতের কোন একটা কিছু, ঠিক আছে? যখন তুমি এটা নির্ধারণ করতে পারবা,
তোমার এখানে কি 50% হচ্ছে তোমার হচ্ছে শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেল। এখন তোমার এইটুকু হচ্ছে বাকি থাকবে। তো এইখানে যদি তুমি কিছু ইন্ডিকেটর দেখে নির্দিষ্ট রুলস, হ্যাঁ এখানে আমাদের কি বলা আছে দেখো, ফর্মুলা চার্ট, কিছু নির্দিষ্ট ফর্মুলা রয়েছে। শুধুমাত্র যে টেন্স থাকলে তুমি হচ্ছে প্রেজেন্ট থাকলে যে তুমি শুধু হচ্ছে ভার্বের বেস ফর্মটা বসালা বা কখন হচ্ছে এস বা ইএস বসাইবা, এগুলো তুমি যখন জানতে পারবা তখন তোমার হচ্ছে এই যে একদম শেষ হয়ে যাবে। এর সাথে সাথে যখন তুমি বাংলা মিনিংটা নিজের মধ্যে আয়ত্ত করতে পারবা, তোমার দেখা যাচ্ছে এই যে এই পুরো পার্টটুকু তোমার শেষ হয়ে যাবে। এখন বাকি থাকবে হচ্ছে তোমার এই যে এইটুকুনি। এখন এইটুকুনি বাকি থাকার জন্য আমাদেরকে কি করতে হবে, এইটুকুনি বাকি থাকার জন্য আমাদেরকে কি করতে হবে, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করব রাইট ফর্ম বাড়বে, আমরা তত বেশি নাম্বার গেইন করতে পারবো। এখন তুমি রুলস পড়লা, তারপর হচ্ছে তুমি কি জানো টেন্স সম্পর্কে জানো, কিন্তু তুমি হচ্ছে প্র্যাকটিস করো না, তো এই জিনিসটা তো তোমার কি চর্চায় থাকবে না। যখন তুমি হুটহাট দেখবা তোমার কিন্তু জিনিসটা এলোমেলো লাগবে। তো যখন তুমি হচ্ছে এগুলো চর্চা করবা, বিগত বছরের সকল প্রশ্ন তুমি সলভ করে ফেলবা, তোমার কাছে তখন এই যে এইটুকু যে বাকি থাকবে না, এই বাকিটা তোমার কাছে কি হয়ে যাবে, একদম পানির মতো হয়ে যাবে, তখন তুমি পারবা। হ্যাঁ এখানে ধরো তোমার 14টার মধ্যে তুমি তখন অনায়াসে 10-12টা এমনিতেই তুমি কি আনসার করে ফেলতে পারো। বাকি 2-1টার ক্ষেত্রে সবাই আটকায়। ঠিক আছে, আমি তোমাকে একদম 100-এ 100 করতে বলছি না, আমি তোমাকে হচ্ছে 90-92% এইরকম তুমি একটা ধারণা রাখবে। 100-এ 100 কেউ কখনো পারে না। ঠিক আছে, কারণ আমাদের পরীক্ষা নেওয়া হয় কেন, তোমার হচ্ছে মেধার যাচাই করার জন্য। তো সেই ক্ষেত্রে হচ্ছে সবাই যদি পারে, সবাই যদি 100 আনসার করে, সেটা তো তাহলে তো আর হইলো না। 100তে আনসার করতে পারলে খুবই ভালো, তবে এমন কিছু কিছু জিনিস থাকবে যেখানে হচ্ছে সবাই আটকে যাবে। খুব একদম হ্যাঁ মানে কি বলা যায় ওটাকে, হঠাৎ একদম সেই জিনিসটা হচ্ছে তোমার করে আসতে পারে, বাকি মোটামুটি সবাই আটকায়। এটা সবসময় মাথায় রাখবা। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা যে জিনিসটা তোমার জন্য কঠিন, মোটামুটি তখন মনে রাখবো এটা সবার জন্যই কঠিন। আর যেগুলো গতানুগতিক যেমন এগুলো আছে, যখন তুমি এগুলো না পারবা তাহলে তোমার তখন কি ভাববা, যে তোমার নিজের কি আছে, সেখানে নিজের একটা গ্যাপ আছে। কারণ কি, তুমি চর্চা করো নাই, তুমি ঠিক মতো পড়াশোনা করো নাই, এই জিনিসটাই। ওকে, আচ্ছা মুস্তাকিম রয়েছে। আপুর ক্লাসগুলো দেখতাম এবং বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়ি। আচ্ছা ধন্যবাদ। তো আমি মোটামুটি এখানে যে কথাগুলো বলছি তোমরা হয়তোবা বুঝতে পেরেছো। তো এগুলো হচ্ছে দেখো, আমরা কি করব, প্রথমে টাইম মেশিনটা সম্পর্কে জানবো, এরপর হচ্ছে আমরা ডিটেক্ট করলাম, হ্যাঁ আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আসলে তো জিনিসটা প্রেজেন্টে আছে, হয়ে গেল। এন্ড দেন কি আমাদের হচ্ছে কিছু ফর্মুলা থাকবে। এই তিনটাই হচ্ছে রাইট ভার্বের মেইন থিম। ওকে, এটা হচ্ছে আমরা হচ্ছে কি গদ বাঁধা জিনিস মুখস্থ করতে করতে না আমাদের ওটা আর হয় না। তো আমি হচ্ছে এখানে চেয়েছি কিছু নতুনত্ব জিনিস ব্যবহার করে যাতে তোমাদের মাথায় জিনিসটা থাকে। ওকে, তো এরপর আমরা যাব হচ্ছে নেক্সট, আমরা দেখবো এখানে কি আছে। আমাদের আজকের ক্লাসের থাম্বনেলটা কি ছিল বলতো, রাইট ফর্ম অফ ভার্বের 20টি ভুল। হ্যাঁ 20টি ভুল। তা আমরা এখানে মোটামুটি দেখবো, 20টি তো একদিনে আমরা পড়বো না, আমরা এখানে কিছু দেখবো যে কোন ভুলগুলো আমরা সব থেকে বেশি করি। ওকে, কোন ভুলগুলো আমরা সব থেকে বেশি করে থাকি আর কি। তা আমরা হচ্ছে সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দিব। আমি এখানে দেখতে পাচ্ছি এটাকে সাকিব অরণ্য অনেক তার বন্ধুদেরকে মেনশন করেছে। এরপর হচ্ছে যারা আমাদের সাথে রয়েছে সবাই একটু বন্ধুদের মেনশন করে দাও এবং ক্লাসটা একটু শেয়ার করে দাও। ওকে, ক্লাসটা একটু শেয়ার করে দাও। আচ্ছা, এরপর দেখো আমরা প্রথমে যে জিনিসটা দেখবো, প্রথমে যে রুলসটা দেখবো তা হচ্ছে টেন্স অনুযায়ী ভার্বের রূপ। দেখো আমরা মোটামুটি মানে চেষ্টা করেছি সবকিছু এক পাতার মধ্যে নিয়ে আসার জন্য, যাতে করে তোমাদের মানে কি জিনিসটা বেশি ভিজুয়ালাইজ হয়, তুমি যাতে জিনিসটা মানে মানে কি একটু দেখেই মনে রাখতে পারো। এটাকে বলা হয় তোমার হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ, এটাকে কি বলে মানে হচ্ছে ভুলে গেছি আমি, পরে বলবো আবার। ঠিক আছে, এরপর আসো টেন্স অনুযায়ী ভার্বের রূপ। টেন্স অনুযায়ী ভার্বের রূপ, প্রথমে আমরা যে জিনিসটা বললাম টাইম মেশিন। ওকে, তো তুমি যখন টেন্সটা আইডেন্টিফাই করতে পারবা তখন কিন্তু তুমি ভার্বের রূপটা বসাতে পারবা। এখন তোমার টেন্স আছে হচ্ছে প্রেজেন্টে, ওখানে তো তুমি কি পাস্ট টেন্সের ফর্ম আইনা বসাইলে তো মানে হবে না।
তো সেই ক্ষেত্রে তোমাকে হচ্ছে কি টেন্স অনুযায়ী সেন্টেন্সে কোন টেন্সে আছে এটা বোধগম্য অর্থ অনুযায়ী তোমাকে হচ্ছে কি ভার্বের একটি অ্যাপ্রোপ্রিয়েট রূপ সেখানে বসাতে হবে। এরপর গেল হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্ব সম্পর্কে আমরা জানি, একটু কমেন্ট করে জানাবো তো যে মডাল ভার্ব কোনগুলো, আমরা একটু কমেন্ট করি যে মডাল ভার্ব কোনগুলো, আমরা একটু কমেন্ট করে জানাবো। আমরা একটু কমেন্ট করে জানাবো যে মডাল ভার্ব কোনগুলো, দেখি আমাদের খেয়াল আছে কিনা। এখানে 25 ব্যাচের ম্যাক্সিমাম স্টুডেন্ট রয়েছে, তো তোমাদের তার কয়েকদিন পরে পরীক্ষা, এবং তুমি নিশ্চিত থাকো যে এই মডালের পর যে ভার্বের বেস ফর্ম বসে এটা থেকে রাইট ফর্ম অফ ভার্বে তোমার কমপক্ষে 2টি থাকবে। হ্যাঁ, কমপক্ষে 2টি থাকবে। তো আমরা সবাই একটু জানাবো যে মডাল ভার্ব কোনগুলো। আমরা একটু কমেন্ট করে জানাবো যে মডাল ভার্ব কোনগুলো। আমরা সবাই একটু কমেন্ট করে জানাবো। আমরা সবাই একটু কমেন্ট করে জানাবো যে মডাল ভার্ব কোনগুলো। হ্যাঁ, সাকিব আরও কমেন্ট করেছে শেয়াল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট। হ্যাঁ, আরো কেউ? আরো কেউ? আচ্ছা, আসো তাহলে এগুলো হচ্ছে মডাল ভার্ব, ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড। ওকে, এগুলো সম্পর্কে আমরা জানি। তো এই যখন তুমি পরীক্ষায় দেখবে যে একটা মডাল ভার্ব রয়েছে, তাহলে এরপর তুমি ভার্বের কোন ফর্মটা বসাবা, এরপর হচ্ছে ভার্বের তুমি হচ্ছে বেস ফর্মটা বসাবা। ওকে, নট V1 ফর্ম, অলওয়েজ বেস ফর্ম। এটা খেয়াল রাখবা, ভার্বের V1 ফর্ম এবং ভার্বের বেস ফর্মের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। বেস ফর্ম মানে হচ্ছে একদম রুট ওয়ার্ড, একদম রুট ওয়ার্ড। এই জিনিসটা আমরা অনেকে ভুল করে থাকি, এই জিনিসটা আমরা অনেকে ভুল করে থাকি। ওকে, তো আজান হচ্ছে, আমরা আজানের পর হচ্ছে এগুলো করব। আমরা একটু সময় নিব আজানের জন্য, ততক্ষণে আমরা ক্লাসটা একটু শেয়ার করে দিব এবং বন্ধুদেরকে একটু মেনশন করে জানিয়ে দিব। ওকে,
আচ্ছা, আমাদের আজানটা শেষ, এখন হচ্ছে আমরা আবার প্রথম থেকে শুরু করব। ওকে, প্রথম থেকে শুরু করি, সমস্যা নাই। তো প্রথমে আমাদের যে রুলসটা রয়েছে, আমরা সবার আগে যেখানে হচ্ছে ভুল করে ফেলি তা হচ্ছে টেন্স অনুযায়ী ভার্বের রূপ। তো এই জিনিসটা আমরা হচ্ছে অনেকেই ভুল করে থাকি, যে টেন্স অনুযায়ী আমরা ভার্বের রূপটা বসাবো, সেখানে গিয়ে আমরা অনেক সময় কি করি, সেখানে গিয়ে আমরা অনেক সময় হচ্ছে যে কাজটা করি তা হচ্ছে আমরা সেখানে রুলস খুঁজি। দেখো, রাইট ফর্ম অফ ভার্বের মেইন থিমটাই হচ্ছে টেন্স অনুযায়ী ভার্বের রূপ পরিবর্তন করা, এটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। ওকে, যদি আমার সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার হয় তাহলে আমরা হচ্ছে সিঙ্গুলার ভার্বটা ক্যারি করব। যখন আমাদের সাবজেক্টটা হচ্ছে কি প্লুরাল হয়ে যাবে তখন আমরা কি করব, প্লুরাল ভার্বটাকে ক্যারি করব। ওকে, তো আমরা যদি একটু বোঝার সুবিধার্থে আমি যদি এখানে একটু লিখি, একটু দেখো, আমি এটার উপরেই লিখব। যেমন she dash to school yesterday। দেখো, এখানে আমরা একটা জিনিস একটু খেয়াল করব, তা হচ্ছে দেখো, সে গতকাল কি বিদ্যালয়ে বা স্কুলে গিয়েছিল, গতকাল গিয়েছিল। দেখো, সব সময় যে শুধুমাত্র she went, she go এরকম থাকবে না। হ্যাঁ, তোমাকে হচ্ছে টেন্স মানে মার্কারটা অনুযায়ী অনেক সময় চিনতে হবে। দেখো, এই যে এটা হচ্ছে আমাদের একটা টেন্স ইন্ডিকেটর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি একটা টেন্স ইন্ডিকেটর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সে গতকাল। হ্যাঁ আপুরা, গতকাল মানে কি, গতকালটা অতীত হয়ে গিয়েছে না? অতীত মানে কি, অতীত মানে হচ্ছে পাস্ট। অতীত মানে কি, অতীত মানে হচ্ছে পাস্ট। অতীত মানে হচ্ছে কি পাস্ট। তাহলে আমরা এখানে কোন জিনিসটা ক্যারি করব একটু বলো তো। তাহলে এখানে অবশ্যই গিয়েছিল অর্থে, ধরো এখানে গো রয়েছে, আমাদের বক্সে গো দেওয়া রয়েছে, তাহলে অবশ্যই এখানে আমরা কি গো বসাবো বলো তো। দেখে একটু কমেন্ট করে জানাও এখানে কি বসবো। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে এখানে কি নিব, এখানে হচ্ছে আমরা ওয়েন্টটাকে কি করব, গ্রহণ করব। এখানে আমরা ওয়েন্টটাকে গ্রহণ করব। এটাই হচ্ছে টেন্স অনুযায়ী ভার্বটাকে বেছে নেওয়া। ওকে, আবার এখানে যদি আমার ইস্টারডে না থেকে কি থাকে, টুমরো থাকে। হ্যাঁ, এখানে যদি আমার টুমরো থাকে তাহলে আমরা এখানে কি বসাবো বলতো, she will go। তখন আমরা কি বসাবো, shall বা will কে আমরা আনবো, দেন হচ্ছে আমরা ভার্বের বেস ফর্ম বা বি ওয়ান ফর্মটাকে এখানে ইউজ করব। ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। এখানে কে যেন কমেন্ট করছিল তখন, লিমন মেবি। হ্যাঁ, একটু আমাকে জানাও যে ক্লিয়ার কিনা। তাহলে সবার আগে হচ্ছে যে জিনিসটা আমাদের আমাদেরকে যে জিনিসটা হচ্ছে বুঝতে হবে তা হচ্ছে টেন্স অনুযায়ী ভার্বের রূপটা আমাদের হচ্ছে আয়ত্ত করতে হবে। দেন আমরা হচ্ছে মডালের পর ভার্বের বেস ফর্ম। তখন বলেছিলে তোমরা মডাল ভার্বগুলো আমরা চিনি, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলো আমরা সবাই চিনি। আমি আবারও বলছি, পরীক্ষার মধ্যে যে প্যাসেজটা থাকবে সেখানে কম করে হলেও দুইটি থাকবে মডালে, কম করে হলেও দুইটি গ্যাপ তুমি মডাল ভার্ব থেকে পাবে। তো সেক্ষেত্রে যখন তুমি দেখবা যে ব্র্যাকেটের আগে, সব সময় খেয়াল করবা, সরি ব্র্যাকেট না, যে গ্যাপটা থাকবে সব সময় খেয়াল করবা গ্যাপের আগে কি আছে। একদম গ্যাপের একদম ইমিডিয়েট যে ওয়ার্ডটা আছে এটা তুমি সবসময় একটু খেয়াল করার চেষ্টা করবে, এবং ইমিডিয়েট পরে অর্থাৎ ফুল স্টপের আগে একটু তুমি খেয়াল করবা। আমরা এই যে অনেক রুলস পড়ি না, একটু মন দিয়ে শুনো। আমরা যে রুলস একটু পরে পড়বো, এখানে তো জাস্ট আমরা একটা কি সামারাইজ করেছি। একটু পরে আমরা হচ্ছে আরেকটু ডিপলি যখন পড়বো তখন আমি সেখানে ইন্ডিকেটর গুলো উল্লেখ করব। তো তখন আমরা পড়বো হচ্ছে জাস্ট, ইয়েট, জাস্ট নাও, এগুলো থাকলে হচ্ছে ধরো তোমার পারফেক্ট বা অমুক একটা টেন্স হয়। তো সেক্ষেত্রে তুমি হচ্ছে পুরো সেন্টেন্সটা ধরো পড়লা, প্রথমে আল্লাহ, এখন আমি কি বসাবো, কিন্তু তুমি যে একদম সেন্টেন্সের শেষে ইয়েট লেখা রয়েছে, সেন্টেন্সের শেষে এরকম বোর্ডে বহুবার এসেছে যে তুমি দেখবা, আমি একটু আগে দেখছিলাম যে কোন বোর্ডে যেন এসেছে, একদম সেন্টেন্সের লাস্টে একটা প্যাসেজে সেন্টেন্সের একদম লাস্টে লেখা আছে কি আছে, ইয়েট। তো তুমি যদি পুরো সেন্টেন্সটা তোমাকে পড়তে হবে, এজন্য বললাম তুমি যদি হচ্ছে কি অনেকে আছে না একটু টাইম ম্যানেজমেন্ট করতে চায়, সেক্ষেত্রে তুমি যে গ্যাপটা থাকবে তার ইমিডিয়েট আগের ওয়ার্ডটা খেয়াল করবা, এবং একদম ফুল স্টপ বা যে কোনো একটা পাঞ্চুয়েশন যে থাকবে তার ইমিডিয়েট আগের, একদম তার আগের ওয়ার্ডটা একটু সবসময় খেয়াল করবা।
বেশিরভাগ ক্ষেত্রে যে ইন্ডিকেটর গুলো না একদম লাস্টে দেওয়া থাকে অথবা হচ্ছে প্রথমে দিয়ে দেওয়া থাকে বা হচ্ছে গ্যাপের আগে দেওয়া থাকবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপর আসো, এরপর আসো। তাহলে আমরা কি বললাম, মডেলের পর হচ্ছে কি দিব আমরা, ভার্বের বেস ফর্ম। ওকে, এরপর হচ্ছে দেখো আরেকটা, এটাও পরীক্ষার মধ্যে তুমি 2-3টা পেয়ে যাবে, এটাও পরীক্ষার মধ্যে 2-3টা পেয়ে যাবে। কি, প্রিপোজিশনের পর সবসময় কি ভার্বের সাথে কি বসে বলতো, ভার্বের সাথে আইএনজি বসে। প্রিপোজিশনের ক্ষেত্রে কি বসে, ভার্বের পর কি বসে, আইএনজি বসে। আবার বলতো, একটু কমেন্ট করে জানাও তো টুর পর কি বসে, একটু দেখে কমেন্ট করে জানাও তো টুর পর কি বসে, একটু কমেন্ট করে জানাও যে টুর পর ভার্বের সাথে কি বসে, টুর পর ভার্বের সাথে কি বসে, একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও যে টু এর পর, টু তো একটা প্রিপোজিশন আমরা জানি, তো এরপর ভার্বের সাথে কি বসে, আইএনজি নাকি অন্য কিছু, একটু কমেন্ট করে জানাও। একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও কি বসে। একটু কমেন্ট করে জানাও, হ্যাঁ ভার্বের বেস ফর্ম বসে। ওকে, তাহলে আমরা কি জানবো যে বেশিরভাগ ক্ষেত্রে প্রিপোজিশনের ক্ষেত্রে কি বসে আমাদের, ভার্বের সাথে আইএনজি বসে, টুর পর হচ্ছে কি বসে, ভি1 ফর্ম বসে। এরপর আসো বিফোর আফটার, অনেক সময় থাকে কি থাকে, বিফোর আফটার, এরপর হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি। এখন এটা হচ্ছে আমরা মনে রাখার ক্ষেত্রে যে হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি বসে, তো এটা হচ্ছে যদি প্রথমে হচ্ছে প্রেজেন্ট থাকে তাহলে পরে হয়ে যায় কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি পাস্ট থাকে তাহলে কি হয়ে যায় বলতো, কন্টিনিউয়াস হয়ে, তখন পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে। তো আমরা হচ্ছে কন্টিনিউয়াসটা মনে রাখা অনেক সময় থাকে না, তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে মনে রাখতে পারি যে আইএনজি যুক্ত হয়, এখানে লেখা আছে সামটাইমস, মাঝে মধ্যে। ওকে, তো আমরা হচ্ছে এইভাবেও মনে রাখতে পারি, এইভাবেও মনে রাখতে পারি। আমরা একটু চেষ্টা করব যে ইউনিক ভাবে কিছু মনে রাখার জন্য। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ যে রুলস, আমরা হচ্ছে এইটা ধরতে পারি না, আমরা হচ্ছে কি করতে পারি না ভাইয়াপুরা, এই জিনিসটা ধরতে পারি না। এখন কথা হচ্ছে কিভাবে ধরতে পারি না, ওই যে প্রথমত বাংলা না পারার কারণে ধরতে পারি না, দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমাদের যে মেইন জিনিসটা বাংলা না পারার কারণে আমরা ধরতে পারি না। ঠিক আছে, যখন আমার একটা সেন্টেন্স হচ্ছে প্যাসিভে থাকবে, অলওয়েজ মনে রাখবা প্যাসিভ মানে হচ্ছে বি প্লাস ভি3, প্যাসিভ মানে হচ্ছে বি প্লাস ভি3। তো বেশিরভাগ ক্ষেত্রে আমার গ্যাপটা থাকবে ভি3 জায়গায়, কোথায় থাকবে ভাইয়াপুরা বলো তো, ভি3 ওখানে থাকবে, এর আগে হচ্ছে আমার বি বারটা দেওয়া থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকে। তো আমার হচ্ছে কি বসাতে হয়, ভি3 ফর্মটা বসাতে হয়। তাহলে তুমি একটু অনুধাবন করার চেষ্টা করবা বাংলাটা পড়ে যে এই লাইনটা আমার প্যাসিভে দেওয়া আছে, বা আমরা যারা হচ্ছে একটু পটু মানে প্র্যাকটিস বেশি করি তারা দেখলেই বুঝি যে এটা প্যাসিভের একটা কি সেন্টেন্স। তো সেই ক্ষেত্রে তুমি যে কাজটা করবা, যখন প্যাসিভ তুমি দেখবা তখন অবশ্যই বি ভার্বের পর কি বসাবো বলতো, ভি3 ফর্ম বসাবে। ওকে, ক্লিয়ার? জিম জাহান লেখছে আইএনজি, কিসের সাথে আইএনজি, টুর পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে, এবং টু ব্যতীত অন্যান্য যত সকল প্রিপোজিশন রয়েছে, অন, আন্ড, হ্যাঁ এই টাইপের যত যা রয়েছে তার সাথে হচ্ছে আমাদের আইএনজি বসে। আবার আসো দেখো, ইনফিনিটিভের ক্ষেত্রে টু প্লাস ভার্বের কি বসে, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। এখন ইনফিনিটিভটা কিভাবে বুঝবো, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস বি1, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস বি1। এরপর আসো জেরান্ড, জেরান্ড মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, জেরান্ড মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এখন আমাদের তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে বইয়ের ভাষা, এটা হচ্ছে বইয়ের ভাষা, কিন্তু আমাদের তো পরীক্ষার মধ্যে কি বইয়ের ভাষা লিখতে হবে বলতো, পরীক্ষার মধ্যে কি আমাদের বর্ণনা করতে হবে যে এটা কোন রুলস থেকে আসছে, এটা আমাকে লিখি, না লিখতে হবে না। তুমি তোমার বোঝার সুবিধার্থে দেখো আমি তোমাকে বলি, যেমন এখানে কি আছে, জেরান্ডের সাথে আইএনজি, যখনই মোটামুটি জেরান্ড শুরু হয়ে যায়, যেমন হচ্ছে অনেক সময় বাই কি লেখা থাকে বলতো, বাই রিডিং বুকস, বা বাই রিডিং বুক ইউ ক্যান লার্ন মোর, বা ইউ ক্যান অ্যাকুয়ার মোর নলেজ লেখা থাকে না, এটা একটা জেরান্ড। তাহলে দেখো বাইটা কি,
বাই কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রিপোজিশন। যদি আমি ভেঙে ভেঙে পড়াতে যাই, এটা কিন্তু একটা প্রিপোজিশন। দেখো আমি কি বলছিলাম, প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে। ক্লিয়ার? তাহলে দেখো প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি আমার বসেছে। এই যে রিড একটা ভার্ব, এর সাথে আমার আইএনজি কিন্তু বসেছে। এন্ড দেন যখন আমরা ইনফিনিটিভের কথা চিন্তা করব, ভাই ইনফিনিটিভের অর্থই হচ্ছে 2 + V1। ইনফিনিটিভের অর্থ কি? 2 + V1। আমরা জানি প্রিপোজিশন টুর পরে আমরা তো V1 ফর্ম বসে বা বেস ফর্ম। ওকে, ক্লিয়ার? তাহলে কিন্তু কথা কিন্তু একই, কথা কিন্তু একই, জাস্ট হচ্ছে এটা টার্মটা হচ্ছে নামটা আলাদা, এটাই। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার কি? আমাদের সাথে সমাপ্তি আক্তার সুমা রয়েছে, রুমি খন্দকার রয়েছে। ওকে, তাহলে আমরা হচ্ছে নিজেদের মনে রাখার স্বার্থে এইভাবে মনে রাখবো। আমরা অনেক জায়গায় পড়বো, অনেক ক্লাস করবো, সেখানে আমাদের শুধু বলা থাকবে ইনফিনিটিভ থাকলে এটা হবে, জেরান থাকলে আইএনজি হবে। ভাই আমি তো জানি জেরান মানে আইএনজি। ওকে, হয়ে গেল, আর কিছু না। এরপর আসো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট অনেক সময় আমার হচ্ছে কি থাকে, হ্যাভ হ্যাজ থাকে। এরপর আমাদের কি বসাতে হবে? V3। পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস V3, হ্যাভ হ্যাজ প্লাস V3 মানে হচ্ছে পারফেক্ট টেন্সের জাস্ট স্ট্রাকচারটা। এরপর দেখো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কি হবে? হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3। আমাদের অনেক সেন্টেন্স থাকবে যেখানে হচ্ছে হ্যাড দেওয়া থাকবে, এরপর হচ্ছে গ্যাপ থাকবে, এখানে ওয়ার্ড লেখা। তাহলে তুমি সেখানে ভার্বের কোন ফর্মটা এনে ইউজ করবা? তুমি অবশ্যই সেখানে V3 ফর্মটা এনে ইউজ করবা। ওকে, যেমন হচ্ছে তোমার আমাদের যে বক্সটা দেওয়া থাকবে সেখানে র ওয়ার্ডটা দেওয়া থাকবে। যেমন এখানে আমাদের ধরো বক্সের মধ্যে দেওয়া আছে থিঙ্ক। কি দেওয়া আছে? থিঙ্ক দেওয়া আছে। তাহলে তুমি অবশ্যই V3 ফর্মের ক্ষেত্রে তুমি এনে এখানে কি ইউজ করবা বলো তো? থট। ক্লিয়ার? বাই থাকলে বট, এইভাবে তুমি হচ্ছে ইউজ করবা। তো তার জন্য তোমাকে কি করতে হবে? অবশ্যই ভার্বের ফর্ম গুলো সম্পর্কে জানতে হবে। এখানে লজ্জার কোনো কিছু নাই। আমরা অনেকে আছি ভার্বের বিভিন্ন যে 3টা ফর্ম আছে, আমরা অনেকেই হচ্ছে কি ধরতে পারি না, পারি বাট হচ্ছে অনেক সময় এলোমেলো করে ফেলি, মনে থাকে না। তুমি যে কাজটা করবা, যার যার কাছে যে গ্রামার বইটা আছে, টেস্ট পেপার না, যে গ্রামার যে মেইন বই, আমাদের কাছে স্কুলের আগের বইগুলোও আছে, বা আমরা চাইলে এটা যে কোনো জায়গায় সংগ্রহ করতে পারবো, অথবা আমাদের সবার কাছে মোবাইল আছে না, মোবাইলে আমরা গুগলে সার্চ দিলেই তোমার হচ্ছে ভার্বের যে গ্রুপগুলো আছে, হ্যাঁ, ফর্ম অফ ভার্ব লিখে সার্চ দিলে তোমার সেখানে এসে পড়বে। তখন তুমি একটু চোখ বুলাই নিলা, সমস্যা কি? পড়তে তো কোনো ক্ষতি নাই, এটাই। তবে যেটা করলে ক্ষতি তা হচ্ছে পরীক্ষায় ভুল করা যাবে না। পরীক্ষায় নাম্বার কম পেলে এটাই হচ্ছে ক্ষতি, সেক্ষেত্রে তোমার নাম্বার অনেক কমে যাবে। আমাদের সাথে রয়েছে ফাতেমা। ফাতেমা, আচ্ছা, তো আমি এতক্ষণ যা বলছি এটা ক্লিয়ার? একটু কমেন্ট করে জানাও ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করে জানাও যে ক্লিয়ার কিনা। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাতেমা, ফাতেমা একটু কমেন্ট করে জানাও যে ক্লিয়ার কিনা, তুমি বুঝতে পেরেছো কিনা, আমি এখানে যে যতটুকু বলছি তোমরা বুঝতে পেরেছো কিনা। একটু কমেন্ট করো। আমাদের সাথে সারা চৌধুরী দেখছি প্রথম থেকে আছে, থাকি বরণ্য আছে, যারা আছো একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, ওকে, এরপর আসো নেক্সট। দেখো এখানে যে জিনিসগুলো আমরা একটু জানবো, আমরা একটু সহজ থেকে শুরু করি। হ্যাঁ, আমরা একটু গোলমাল যেগুলো আছে না সেদিকে আমরা একটু পরে যাব। সহজ বলতে গেলে যেমন হেড বেটার। হেড বেটার আমাদের একটা টপিক আছে না, স্পেশাল ইউজ অফ ওয়ার্ড এন্ড ফ্রেজ, সেখানে আমরা হেড বেটার কিন্তু আমাদের একদম তামা তামা কোথায় হেড বেটার বসে। আমরা জানি যে গ্যাপ থাকে না, গ্যাপের পরে হচ্ছে কি বরং ভালো অর্থে, অথবা এরপর যদি ভার্বের বেস ফর্ম থাকে তাহলে আমরা কি বসাবো? গ্যাপে হেড বেটার বসাবো। ক্লিয়ার না? তাহলে দেখো মনে রাখবা হেড বেটারের উপর কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। হেড বেটারের উপর কি বসে? ভার্বের বেস ফর্ম। মনে রাখবা হেড বেটার মানে ভার্বের বেস ফর্ম, আবার উড রাদার মানে কি? ভার্বের বেস ফর্ম। এগুলো মনে রাখবা। উড রাদার মানে বেস ফর্ম, হেড বেটার মানে বেস ফর্ম। ওকে, এভাবে মনে রাখবা। আমাদের সাথে ইরিকা, জুই রয়েছে। আচ্ছা, তো আরেকটা কথা বলে রাখি, আমাদের সাথে যারা হচ্ছে এসএসসি 25 রয়েছে, তোমাদের হচ্ছে হয়তো করোনা যদি বেড়ে যায় তাহলে হয়তো পরীক্ষা পেছাতে পারে। তো হচ্ছে যদি পিছায় তাহলে তো সবার জন্য পিছাবে, আর যদি না পিছায় তাহলে হচ্ছে তোমাদের পরীক্ষাটা এই মাসে শুরু হয়ে ইনশাল্লাহ 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এরপর হচ্ছে তোমাদের যে জিনিসটা শুরু হবে, অ্যাডমিশন জার্নি যে জিনিসটা শুরু হবে, আমরা হচ্ছে যে ভুলটা করি, এই যে কলেজে আমাদের যে টপিক গুলো রয়েছে গ্রামারের, এগুলো যদি আমরা একটু ভালো করে এখন মানে সময় তো এখন শেষ,
যারা 26 রয়েছে তোমরা শোনো, এখন যদি একটু বুঝে বুঝে পড়ো অ্যাডমিশন টাইমে এগুলো কোনো কিছুই না, তখন তুমি জাস্ট শুধু রিভিশন করবা। আমি তোমাকে একটা বাস্তব উদাহরণ দেই। এই যে হেড বেটার না, ঢাকা বিশ্ববিদ্যালয় বলো বা যে কোনো বিশ্ববিদ্যালয় বলো, সেখানে যে এমসিকিউ আসবে সেখানে তো এমসিকিউ টাইপ তোমার হচ্ছে এই হেড বেটার দিয়ে একটা সেন্টেন্স আসবে, সেখানে হচ্ছে হেড বেটারের পর ভার্বের বিভিন্ন ফর্ম এনে বসিয়ে দিবে, এটাই আর কিছু না। হেড বেটারের পর ভার্বের 4টা ফর্ম এনে বসাবে, হ্যাঁ 4 রকমের 4টা এনে বসাবে। কিন্তু তুমি তো এখনই যদি জানো যে হেড বেটারের পর ভার্বের বেস ফর্ম, এটা কি আর তোমার তখন ওই কোচিং এ ভর্তি হইবা, কোচিং থেকে তোমাকে শিট দিবে, তারপর তোমার পড়ে জানতে হবে। আবার অনেক সময় কি করবা, ধরো শিটে আছে, মোটা মোটা শিট দিবে তোমাকে, শিটে আছে কিন্তু তুমি অনেক সময় হচ্ছে কি পড়ো নাই কিন্তু তখন তুমি হচ্ছে কি করবা, পরীক্ষার হলে যাবা, এটা তোমার তখন মাথায় থাকবে না। কিন্তু তুমি হচ্ছে মাথায় থাকবে না, তখন তুমি বাসায় এসে ওরে শিটের মধ্যে তো এই জিনিসটা লেখা ছিল, আমি তো পড়ি নাই, এত এত পড়ার মাঝখানে আমি এটা পড়ি নাই। কিন্তু তুমি যদি জাস্ট একটা বেসিক কনসেপ্ট যে হেড বেডের উপর বেস ফর্ম বসে হয়ে গেল, এটা কি শিট দেখে পড়ার কোনো কিছু আছে? নাই। তো তুমি যদি এখন থেকে একটু ভালো করে পড়ো, এই জিনিসগুলা তোমার জন্য একদম বেশি কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। ওকে, এরপর আসো দেখো ইউজড টু, এই জিনিসটা পরীক্ষায় আসে। ইউজড টু আরেকটা হচ্ছে বি ইউজড টু। এখন অনেক সময় দেখো ইউজ টুর পর হচ্ছে বেস ফর্ম বসে, এটা মনে রাখবা। ইউজ টুর পরে হচ্ছে বেস ফর্ম বসে, এটা আমরা মনে রাখতে পারার আরেকটা সুবিধা আছে, তা হচ্ছে আমরা জানি টুর পর বেস ফর্ম বসে, এটা আমরা জানি। কিন্তু দেখো বি ইউজ টু, এখানেও কিন্তু টু আছে, কিন্তু এই টুর পরে কি হয়ে গেল, ভার্বের সাথে আইএনজি হয়ে গেল। কি হয়ে গেল, ভার্বের সাথে আইএনজি হয়ে গেল। এখন এই আইএনজিটা আসার কারণ কি বলতো? এই আইএনজিটা আসার কারণ হচ্ছে এর আগে একটা বি থাকতে পারে অথবা বি ভার্বও থাকতে পারে। হ্যাঁ, যেমন আই অ্যাম ইউজড টু, একটা কিছু থাকবে, রিডিং রাইটিং যা মনে হয় একটা মানে ভার্ব থাকবে আর কি। তাহলে দেখো খেয়াল রাখবা যে ইউজড টু থাকলে শুধু ইউজড টু আছে কিনা বা ইউজড টুর আগে বি আছে কিনা, ডিরেক্ট বি লেখাও থাকতে পারে, বা হচ্ছে তোমার বি ভার্ব যেগুলো আমাদের রয়েছে ওগুলো কিন্তু লেখা থাকতে পারে। তাহলে আমাকে কি করতে হবে, চোখও খোলা রাখতে হবে, কানও খোলা রাখতে হবে, মানে চোখ কান দুটাই খোলা রাখতে হবে। সামান্য দেখো একটু ভুলের কারণে একই জিনিস ইউজ টু জাস্ট হচ্ছে একটার বি থাকবে আর একটার বি থাকবে না। তুমি যদি শুধু এই বি টুকু খেয়াল করতে পারো, পরীক্ষায় 1 নাম্বার হচ্ছে তোমার। কেমন, শুধু বি খেয়াল করার কারণে তুমি এক জায়গায় ভার্বের সাথে আইএনজি ব্যবহার করবা, আবার শুধুমাত্র এই বি খেয়াল করার কারণেই তুমি আরেক জায়গায় ভার্বের সাথে কি বেস ফর্মটা ব্যবহার করবা। ওকে, এটা মনে রাখবা। এটা আমরা হচ্ছে ভুল করে থাকি, এজন্য হচ্ছে এইভাবে আলাদা করে মনে রাখবে এটা। ওকে, আচ্ছা এরপর আসো জিম। হ্যাঁ, এগুলো পরীক্ষায় আসে, এগুলো যারা আমরা এসএসসি স্টুডেন্ট এখানে যারা আছি তাদের ক্ষেত্রে এগুলো পরীক্ষায় আসে। হ্যাঁ, এসএসসি তেও রাইট ফর্ম অফ ভার্ব আছে, তো সেখানে এগুলো এত টেনশনের কোনো কিছু না, এগুলো একদম হচ্ছে সহজ কনসেপ্ট। এরপর আসো দেখো লুক ফরওয়ার্ড টু, দেখো এখানেও কিন্তু কি আছে, টু আছে, বাট লুক ফরওয়ার্ড টুর পর কি হয়ে গেছে, ভার্বের সাথে আইএনজি হয়ে গেছে। এগুলো ওয়ান কাইন্ড অফ ফ্রেজ। হ্যাঁ, এই টাইপ ওয়ান কাইন্ড অফ ফ্রেজ টাইপ, এগুলো তুমি হচ্ছে মুখস্থ রাখবা। যেমন আমি তোমাকে একটু আগে বললাম ইউজ টুর পর বেস ফর্ম, বি ইউজ টুর পর ভার্বের সাথে আইএনজি, এভাবে মুখস্থ করবা। এরপর লুক ফরওয়ার্ড টু, এরপর কি ভার্বের সাথে আইএনজি, আবার এখানে কি হ্যাড বেটারের পর বেস ফর্ম, উড রাদারের পর বেস ফর্ম। ওকে, যেমন এগুলো অর্থ আছে, কি কেমন অর্থ আছে, হেড বেটার মানে কি বরং ভালো। এই যে উড রাদার হচ্ছে মানে আরেকটু ভালো, হেড বেটার মানে হচ্ছে করলেও ভালো, এটা একটু ভালো, এইভাবে মনে রাখবা। আবার এই যে ইউজ টু অভ্যস্ত ছিল, এই টাইপের অর্থ প্রদান করবে। কিন্তু তুমি যখন হচ্ছে কিভাবে বোঝাবো তোমাকে, দেখো তুমি যখন হচ্ছে শুধুমাত্র টু ব্যবহার করতে যাবা, একটু খেয়াল করো ভাই আপু যারা রয়েছে, একটু খেয়াল করো। তুমি যখন হচ্ছে শুধু টু ব্যবহার করবা, আমরা একদম বেসিক কনসেপ্টটা দেখি, শুধুমাত্র টু অথবা অন্যান্য প্রিপজিশনের ক্ষেত্রে, যেমন হচ্ছে বাই, আর কি হতে পারে, তো ওভার হতে পারে না, আমি হচ্ছে এখানে সহজ একটা লিখি, অন লেখো। দেখো প্রিপজিশন একটু খেয়াল করো, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যারা পরীক্ষা দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো বেসিকটা ক্লিয়ার করো, কনসেপ্টটা ক্লিয়ার করো। প্রিপজিশন
এখন ভাইয়াপুর একটু খেয়াল করো তো প্রিপোজিশনের কাজটা কি। প্রিপোজিশন হচ্ছে নাউন প্রোনাউনের পূর্বে বসে আরেকটা নাউন প্রোনাউনের সাথে তার সম্পর্কটাকে একটু মজবুত করে দিবে। মানে হয়তো ধরো ছিটকে পড়ে যেতেছিল, এটা ওয়ান কাইন্ড অফ ব্রিজ। হ্যাঁ, এটা হচ্ছে নাউন প্রোনাউনের সম্পর্ককে যুক্ত করে, এটা হচ্ছে একটা কি ব্রিজ। হ্যাঁ, এটা তোমার হচ্ছে দুজনের মধ্যে একটা কি করলো, সম্পর্ককে সে আরেকটু জোরালো করে দিল, এটা হচ্ছে কাজ। এখন আমি এখানে হচ্ছে ধরো বললাম আই গো টু স্কুল, আই গো টু স্কুল। একটু খেয়াল করো, আই গো টু স্কুল মানে কি আমি স্কুলে যাই। এখন আমি হচ্ছে এখানে টুটাকে বাদ দিয়ে দিলাম। দেখো টু বাদ দিলে আমি, গো মানে কি যাই, কোথায় যাই, স্কুলে যাই। মানে প্রত্যেকটা আলাদা আলাদা মিনিং আছে। এখন তুমি টুর কি মিনিং দিবা, স্কুল এ মানে বিভক্তি জাতীয় তোমাকে একটা অর্থ দিতেছে না, এ, ওকে, এ অর্থ দিতেছে। বাট তুমি যখন এখানে আসবা হ্যাড বেট সরি লুক ফরওয়ার্ড টু, ইউজ টু, ইউজ টু, এটা একটা ফ্রেজ। কিভাবে ইউজ টু মানে কি অভ্যস্ত। এখানে কিন্তু হইল না যে অভ্যস্তের এর মানে বিভক্তি জাতীয় কোনো অর্থ কিন্তু তোমাকে এখানে দিচ্ছে না। এটা কি হচ্ছে মানে পুরো একটা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ হয়ে গেল কিন্তু। দেখো হ্যাঁ, অভ্যস্ত, আমি অতীতে আমি এই জিনিসটার প্রতি অভ্যস্ত ছিলাম, বা আমার হচ্ছে এই জিনিসটার একটা অভ্যাস রয়েছে, ছিল, এই টাইপের তোমাকে কিন্তু একটা কি ডিরেক্ট অর্থ দিচ্ছে। বাট তুমি যখন এটাকে হচ্ছে কি কি বলে এটাকে প্রিপোজিশনের চোখে দেখবা, বা তুমি যখন এটা একটু বুঝবা, মানে একটু যখন বইয়ের খাতায় লিখে যখন একটু চিন্তা করবা ঠান্ডা মাথায়, তখন দেখো এটা শুধু এখানে একটা বিভক্তি জাতীয় অর্থ দিচ্ছে। মানে কি আমি স্কুলে, আমি কি স্কুলে, দেখো স্কুল এ, এই যে এ কার, তাহলে এখানে এটা কি অর্থ দিচ্ছে, এ অর্থ দিচ্ছে, বিভক্তি। বুঝেছো? তাহলে দেখো এই যে হচ্ছে ফ্রেজ আর হচ্ছে যে প্রিপোজিশন যে এগুলো আছে, এগুলোর মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে। তার মানে কি তুমি একটু জাস্ট বাংলাটা যদি পরীক্ষায় বুঝতে পারো, তোমার জন্য ইংরেজি সব থেকে বেশি সহজ। এখন তুমি যদি না বুঝতে পারো, এখন পরীক্ষা দিবা, কয়েকদিন পর হায়ার এডুকেশনের জন্য হচ্ছে কি পড়াশোনা শুরু করবা, দেশেই পড়ো, পাবলিকে পড়ো, অথবা দেশের বাইরে পড়তে যাও, তোমাকে কিন্তু ইংলিশে অনেক ভালো হতো। কারণ আমাদের যে বইগুলো হায়ার এডুকেশনে, এই বইগুলো হচ্ছে সব ইংরেজিতে লেখা, সেক্ষেত্রে তোমার বাংলার কোনো কিছু নেই। তো তুমি কয়টা প্রশ্ন তুমি হচ্ছে মোবাইল দেখে দেখে ট্রান্সলেট করে করে পড়বা বলো? যখন তুমি এই জিনিসগুলো বুঝতে পারবা, এরপর তুমি পরীক্ষায় বসবা, পরীক্ষায় তোমাকে সব ইংলিশে লিখতে হবে। স্যাররা তো আর হুবহু প্রশ্ন করবে না, তুমি একটা কনসেপ্ট স্যার বুঝাইলো, ওটা থেকে স্যার যেভাবে ভালো মনে হয় ওইভাবে তোমার কাছে একটা জিনিস জানতে যাবে, তোমার নিজের ভাষায় ব্যক্ত করতে হবে, তাহলে তখন তোমাকে ইংলিশে লিখতে হবে। হ্যাঁ, তাহলে তুমি যদি এই যে কমন যে জিনিসগুলো আছে, কমন মিস্টেক, এই জিনিসগুলো একটু ভালো করে আয়ত্ত করতে পারো, ইনশাল্লাহ ইংরেজি তোমার জন্য সব থেকে বেশি সহজ হবে। ওকে, এই জিনিসগুলাই আসো। এরপর আমরা যে জিনিসগুলো দেখবো, দেখো নেদার নর, এরপর হচ্ছে সিঙ্গুলার ভার্ব বসে, এরপর হচ্ছে ইদার ডট ডট অর, এরপর হচ্ছে সাবজেক্টের সব থেকে কাছের ভার্ব অনুযায়ী আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গুলো করবো, তখন আমরা এগুলো দেখবো। এখন আর এটা বললাম না আমি। তাহলে দেখো এই যে যে জিনিসগুলো আমি এখানে দিয়েছিলাম, মোটামুটি দেখো যে এই পাতায় যতগুলো আছে, এখান থেকে পরীক্ষায় তুমি এখনই একটা বোর্ড কোশ্চেন বের করো। আমি লাইভে থাকা অবস্থায় তুমি একটা বোর্ড কোশ্চেন বের করো। বোর্ড কোশ্চেন বের করে এখানে কয়টা আছে, 8টা। তুমি জাস্ট দেখো এই 8টা থেকে তুমি কয়টা কোশ্চেন পাও, আমি তোমাকে এখনই বলছি। জাস্ট এখানে মানে দেখো একটু একটু লাইন, একটা লাইনও না, ছোট ছোট, ঠিক আছে? জাস্ট তুমি একটা বোর্ড কোশ্চেন বের করো, দেখো এখান থেকে তোমার পরীক্ষায় কয়টা আসছে। 8টাই থেকে তোমার হচ্ছে দেখবা তুমি 5টা সরাসরি আসার পরে এই 5টাই তোমার রিপিট হচ্ছে, 5টা আসার পরে এই 5টাই তোমাকে রিপিট হচ্ছে। তো এই জন্য আমি তোমাদের বলবো তোমরা হচ্ছে ক্লাসগুলো আমাদের এখন থেকে ইনশাল্লাহ প্রতিদিনই ক্লাস হবে, রেগুলারও বলবো না, বাট প্রতিদিনই ক্লাস হবে। তুমি যদি আমাদের ক্লাসগুলো করো এবং একটু ঠান্ডা মাথায়, জাস্ট 1 ঘন্টা থেকে সর্বোচ্চ 1.5 ঘন্টার মধ্যে আমি প্রত্যেকটা ক্লাস শেষ করে দিব। এবং ইনশাল্লাহ আমাদের পেইড ব্যাচ বলে এখানে যারা আছে সবার আমি পরীক্ষার আগে ইংরেজি তোমাদের ইনশাল্লাহ শেষ করে দিব। হ্যাঁ, যদি আমি সুস্থ থাকি, ইনশাল্লাহ থাকার চেষ্টা করবো এবং তোমরা দোয়া করবা। এখন দেখো আমি জাস্ট তোমাকে বললাম এই 1 ঘন্টা সময় যদি তুমি আমাকে দিতে পারো, তাহলে তোমার আমরা তো যারা প্রতিশাসী তাদের কিন্তু অলরেডি সব পড়া শেষ। তো তোমার আমাদের সাথে কিন্তু আরেকবার ডিভিশন হয়ে গেল। এই সন্ধ্যার পরের ক্লাসগুলো কিন্তু আমাদের তেমন একটা কি মানে কি আমাদের হচ্ছে সন্ধ্যার পরে মানে খুব একটা আমরা যে সাথে সাথে পড়তে বসে এরকম না। এই 1 ঘন্টা সময় কিন্তু আমরা মোবাইলে ইউটিউব দেখে অন্য কোনো একটা কাজ করে এই জিনিসটা কিন্তু আমরা ওয়েস্ট করে ফেলি এই সময়টা। তো আমরা যে কাজটা করব, এই সন্ধ্যার পর প্রতিদিন একটু ক্লাসগুলো করার চেষ্টা করবো। আমি আগামীকাল থেকে ইনশাল্লাহ এই ক্লাসের টাইমগুলো আরো
মানে কি পিছিয়ে দেবো, মানে হচ্ছে 7টা 7:30টার মধ্যে মানে আগিয়ে নেওয়ার চেষ্টা করবো আর কি। তো তোমরা যদি এই সময়টুকু আমাদের সাথে থাকার চেষ্টা করো, ইনশাল্লাহ যারা 25 রয়েছে তাদের তো পরীক্ষা যে সামনে, তোমাদের হচ্ছে ইংলিশে কোনো সমস্যাও থাকবে না। এবং যারা 26 রয়েছে, এখন থেকে যদি আমাদের সাথে শুধুমাত্র ফ্রি ক্লাস গুলো করে তুমি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমার জন্য হচ্ছে কি সামনের পথগুলো আরো অনেক বেশি সুন্দর হবে। ঠিক আছে, সাউন্ড আসতেছে না? সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ সাউন্ড ঠিক আছে, আসো। তা আমি যা বললাম ঠিক আছে, আমি যে এতক্ষণ বলে যে তোমাদের সাথে কত 45 মিনিট হয়ে গেছে, হ্যাঁ ধরো 40 মিনিট যে কথা বললাম, 40 মিনিটের মধ্যে আমি এইটুকু নিয়ে কথা বলছি। আমি তোমাকে আবারও বলছি, তুমি আমি লাইভে থাকা অবস্থায় একটা বোর্ড কোয়েশ্চেন খুলো, খোলার পর তুমি দেখো। আমি তো বললাম হুবহু 5টা, ধরো হুবহু 5টা রুলস তুমি এখান থেকে পাচ্ছ, এন্ড দেন এই 5টা তুমি কি হচ্ছে রিপিট হয়ে যাবে, রিপিট হচ্ছে। ওকে, এই আমরা অনেক সময় কিন্তু বলি যে বারবার রিপিট হয়, এটা কিন্তু ভুল। বারবার কি রিপিট হবে? রিপিট মানেই তো যা আরেকবার, এরকম করবা না, ঠিক আছে? বারবার রিপিট এরকম। ওকে, তো আসো এখন আমরা একটু হচ্ছে কি একদম ঘুরাই চলে যাব, হ্যাঁ যেটাকে বলে একদম হচ্ছে বইয়ের ভাষায়। আমাদের অনেক আছে আমরা বইয়ের ভাষা ছাড়া আবার পছন্দ করি না। আসো আমরা বইয়ের ভাষায় একটু দেখি। প্রথমত, রাইট ফর্ম অফ ভার্ব নামে গ্রামারের কোনো শাখা নাই। আমরা অনেকে আছি আজকে এখানে যে এই কথাটা শোনার পর আমরা অনেকে একটু শক হয়ে যাব। হ্যাঁ, এটা আবার কেমন কথা? সিলেবাসে একটা টপিক দেওয়া আছে, কিন্তু আপু বলতেছে যে কি এই নামে আমাদের গ্রামারে নাকি কোনো শাখা নাই, কোনো নাই কিছু। সত্যিই তাই, এটা গ্রামারে আলাদা কোনো শাখা নাই। এটি মূলত টেন্স, ভার্ব এন্ড ইটস ক্লাসিফিকেশন, তার মানে কি ভার্বের প্রকারভেদ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এরপর হচ্ছে কি কন্ডিশনাল, মডাল এবং নন ফাইনাইট ইত্যাদি বিষয়বস্তুর একটি সারসংক্ষেপ। তাহলে চলো আগে বেশ শক্ত করব। আমরা অলরেডি শক্ত করে আসছি, তো আমরা একটু দেখি যে মানে জিনিসটা একটু বুঝি। হ্যাঁ, শুধু পড়লেই হয় না, অনেক সময় তুমি আমি কি পড়তেছি জিনিসটা আমার একটু জানাও দরকার, কারণ আমরা এখন বড় হচ্ছি। আমাদের এমন অনেক আছে, অনেক না তোমার হচ্ছে কত 92% আমি বলবো আমরা হচ্ছে কলেজ থেকে শুরু করি, অনেক আছে 9-10 থেকে আমরা কিন্তু টিউশন করি। তো তুমি যখন একটা ছোট বাচ্চাকে পড়াবা, তুমি যতই খারাপ ভাবে, তুমি যত খারাপ স্টুডেন্ট হও না কেন, যত পড়ায় ফাঁকিবাজ করো না কেন, তুমি যখন একটা টিউশন করাতে যাবা, তুমি কিন্তু সেখানে ফাঁকি দিতে পারবা না। তুমি যখন ফাঁকি দিবা, তখন গার্জেন তোমাকে 1 মাস রেখে পরের মাসে বলবে বাবা তুমি যাও, আমার বাচ্চা তোমার কাছে পড়াবো না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে কি বেসটা শক্ত করতে হবে। তোমার বেস যত শক্ত হবে, তুমি যাকে পড়াবে সে তোমার কাছ থেকে ভালো আউটপুটটা পাবে। ওকে, তাহলে আসো দেখো কি হলো টেন্স। আমি বলেছিলাম কি টাইম মেশিন, তো আমাদেরকে হচ্ছে টেন্স, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার জানতে হবে, এবং এটা কিছু মার্কার আছে আমরা পড়বো। এন্ড দেন হচ্ছে ভার্ব, বিভিন্ন রকমের ভার্ব আছে, অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব, ফাইনাইট, নন ফাইনাইট, প্রিন্সিপাল, অনেক। তো এই লিঙ্কিং ভার্ব, তারপর হচ্ছে এই টাইপের অনেক ভার্ব আছে। এই ভার্ব গুলো সম্পর্কে জানবো এবং এটার ক্লাসিফিকেশন সম্পর্কে আমাকে জানতে হবে। এরপর কি জানবো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমি কি বলেছিলাম একদম ক্লাসের শুরুতে বলেছিলাম, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা হচ্ছে সেখানে সিঙ্গুলার ভার্ব ক্যারি করব। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা কি করব? প্লুরাল ভার্বটাকে ক্যারি করব, মানে কি প্লুরাল ভার্বটা গ্রহণ করব। তো এই জিনিসটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে কি সাবজেক্টের সাথে ভার্বের এগ্রি, মানে কি দুটাকে এগ্রি করতে হবে। ভাই এগ্রি মানে কি বলতো? এগ্রি মানে হচ্ছে সম্মতি। তাহলে দুইটা জিনিস যখন একত্রে হয়ে যাবে, সম্মতি প্রদান করবে, তখন তা হচ্ছে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা মানে হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে একদম খুঁটিয়ে খুঁটিয়ে জিনিসগুলো যে আমরা সামনে পড়বো। ওকে, এরপর আসা হচ্ছে কন্ডিশনাল, মানে কি শর্ত, এগুলো আমরা জানি। এরপর হচ্ছে মডাল, নন ফাইনাইট, এইগুলো সবগুলো মিলে হচ্ছে একটা জিনিস রাইট ফর্ম অফ ভার্ব। রাইট মানে কি? মানে হচ্ছে সঠিক জিনিসটা আমাকে বসাতে হবে, এটাই। ওকে, তাহলে আসো আমরা তো জানি ভার্ব শব্দের অর্থ কি। ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া বা কাজ। এই যে দেখো কাইন্ডস অফ ভার্ব, একটু দেখো সবাই একটু দেখো। ভার্বের দেখো সবাই একটু ভার্বের ক্লাসিফিকেশন গুলো দেখো। আমরা অনেকে আছি এখনো, প্র্যাকটিস করাবো পরে,
প্র্যাকটিস কালকে বা পরশু করাবো, এখন না। দেখো আমরা জাস্ট এগুলো এখন দেখে রাখবো, আমরা এগুলো পড়বো না এখন। দেখো ভার্বের ক্লাসিফিকেশন গুলো দেখো, যেমন ফাইনাইট, নন ফাইনাইট, এগুলোর মধ্যে আবার প্রিন্সিপাল ভার্বের প্রকার আছে, অক্সিলারি ভার্বের আছে, দেন হচ্ছে নন ফাইনাইট ভার্বের মধ্যে রয়েছে ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান্ট, এগুলো। ওকে, দেখো এরপর আসো এই জিনিসটা একটু জানবো। দেখো এই জিনিসটা আমরা একটু জানি। আমি একটু আগে বলেছিলাম যে অক্সিলারি ভার্বের কথা, সরি মডাল ভার্বের কথা। দেখো অনেকে আনসার করতে পারোনি, সেক্ষেত্রে এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। দেখো মডাল ভার্ব কোনগুলো? মডাল অক্সিলারি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজড টু, অট টু। ওকে, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এরপর আসো হচ্ছে প্রাইমারি অক্সিলারি আছে। দেখো প্রাইমারি অক্সিলারির মধ্যে যেগুলো বি ভার্ব হিসাবে ব্যবহার করা হয় তা হচ্ছে বিন, নিজে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, বিন, বিং। আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম প্যাসিভের ক্ষেত্রে বি প্লাস ভি3, বিং থাকলে আবার ভয় পাইও না, ওটাও কিন্তু বি ভার্ব। এন্ড দেন আসো হ্যাভ ভার্ব। হ্যাভের কি কি ফর্ম আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। এরপর হচ্ছে ডু ভার্ব, ডু, ডাস, ডিড, ডু, ডাস, ডিড। কখন ডু হয়, কখন ডাজ হয়, কখন ডিড হয়। ওকে, তাহলে হচ্ছে আমরা এই জিনিসটা একটু কি করে রাখবো, একটু স্ক্রিনশট দিয়ে রাখবো, তাহলে আমাদের হচ্ছে এটা অনেক বেশি কি কাজে লাগবে। এরপর আসো আমরা আর একটু নিচে যাব। এই তখন আমি যেগুলো বলছিলাম দেখো, যে এখন হচ্ছে আমাদের যে রুলস অনুযায়ী, মানে বইয়ের ভাষায় সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। তো হচ্ছে আমি হচ্ছে প্রথমে তোমাদের যে জিনিসগুলো হচ্ছে দেখাইছিলাম, হ্যাঁ, এক পাতার মধ্যে যে জিনিসগুলো আমি দেখাইছি, মূলত আমাদের যে আজকে মানে টাইটেলটা ছিল যে রাইট ফর্ম ভার্বের 20টি ভুল, সেখানে আমরা মূলত মানে যেগুলো হচ্ছে মেইন সেগুলো আমরা একদম আনার চেষ্টা করেছি বা হচ্ছে দেখানোর চেষ্টা করেছি। বাকি যতগুলো মানে বাকি যা আমাদের দরকার ওগুলো হচ্ছে আমরা কি করব, আগামী ক্লাসে হচ্ছে দেখব, আজকে না। সেগুলো হচ্ছে আমরা আগামীকাল ইনশাল্লাহ, আগামী ক্লাসে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আগামীকাল আমরা রাইট ফর্ম ভার্বের যে মানে যা আছে কালকের মধ্যে হচ্ছে আমরা মোটামুটি শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের কাছে যে রিকোয়েস্টটা থাকবে, আজকে যেগুলো আমি হচ্ছে পড়াইলাম, মানে প্রথম যে 2 পাতা পড়াইছি, এই জিনিসগুলো জাস্ট হচ্ছে খাতায় লিখে নাও। লিখলে তোমার হচ্ছে অর্ধেক এতটুকু হবে খাতায়, ওটুকু খাতায় অথবা হচ্ছে তোমার যে বই আছে টেস্ট পেপার, একটা কাগজে লিখে ওই টেস্ট পেপারের উপরে আটকাই দিবা। মানে হচ্ছে ওই লিসনটা রাইট ফর্ম ভার্বের যে চ্যাপ্টার আছে তার উপর আটকাই দিবা। যখন তুমি প্র্যাকটিস করবা জাস্ট চোখ বুলাই নাও এবং তুমি আজকে যতটুকু পারো ইনশাল্লাহ প্র্যাকটিস করো। মানে হচ্ছে কি আমরা পড়বো কম শিখবো বেশি, মানে এই টাইপের একটা কিছু। আমরা কিন্তু অনেক কিছু পড়ে ফেলেছি। তো যে রুলস গুলো পড়লাম, আমরা কয়টা পড়ছি, প্রায় 16টার মতো রুলস। এই রুলস গুলো ইনশাল্লাহ আমরা আজকে একটু দেখি অ্যাপ্লাই করে যে আমরা পারি কিনা। পরবর্তী ক্লাসে আমি বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করবো এবং এই যে রুলস গুলো পড়াইছি না, এগুলো তোমাদের একদম ধরে ধরে আমি দেখাই দিব, দেখো এখান থেকে এটা আসছে, এটা আসছে, তখন তোমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের আজকের কাজ হচ্ছে এটা একটু নোট ডাউন করবা এবং হচ্ছে কি বইয়ের সাথে একটু মিলাই দেখো যে আবুর কথা ঠিক আছে কিনা। ওকে, কারো কোনো কোয়েরি আছে, কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো, কারো কোনো প্রশ্ন আছে কিনা? একটু লাস্ট 1 মিনিট কমেন্ট করে জানাও। আমি হচ্ছে একটা কারো কোনো প্রশ্ন আছে কিনা, কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু কমেন্ট করে জানাও। কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু কমেন্ট করে জানাও। আর হচ্ছে যেটা স্ক্রিনশট দিয়ে রাখো, স্ক্রিনশট দিয়ে রাখো।
হ্যাঁ, নেট একটু সমস্যা হচ্ছে, এর জন্য হচ্ছে আমরা বাকি অংশটা আগামীকাল নেওয়ার চেষ্টা করব। যতটুকু এখানে দেওয়া হয়েছে এইটুকু হচ্ছে প্র্যাকটিস করো। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাও, আমরা হচ্ছে ক্লাসটা আজকের মতো এখানে শেষ করে দিব। কারো কোনো প্রশ্ন? আমরা হচ্ছে মূলত আজকে যেখান থেকে কালকে হচ্ছে আবার এরপর থেকে শুরু করব, শেষ বলা যাবে না, মানে আজকের মতো কি আমরা হচ্ছে এইটুকু প্র্যাকটিস করব, দেন আমাদের এটা প্র্যাকটিস করা শেষ হলে আমরা হচ্ছে পরবর্তী অংশ থেকে আবার হচ্ছে কি শুরু করব, এবং এগুলো হচ্ছে আমরা কি বলো, এগুলো হচ্ছে আমরা তখন আবার রিভিশন করব। তাহলে হচ্ছে কালকে আমরা হচ্ছে কখন ক্লাসটা নিব ইনশাল্লাহ আগামীকাল সকালে তোমাদের জানিয়ে দেওয়া হবে, সকাল বা দুপুরের মধ্যে আমরা ইনশাল্লাহ সবাই একসাথে আবার আগামীকালের ক্লাসটি করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মানে প্রবলেম থাকে, অবশ্যই আমাদের ফেসবুক পেজে আমরা হচ্ছে কি মেসেজ করে জানাবো। এবং আরেকটা কাজ করব, আমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে সবাইকে একটু জানিয়ে দিব যে এখন থেকে আমরা হচ্ছে রেগুলার ক্লাসগুলো করব, যাতে আমরা সবাই কি একসাথে ক্লাসগুলো করতে পারি। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবার সাথে হচ্ছে আবার আগামীকাল দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।